সুপ্রিয় সুধী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমাদের বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, তার কর্ম নিয়ে আজকে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গে তার নতুন চেতনালোক। পূর্ববঙ্গে তার নতুন চেতনালোক কিভাবে আবর্তিত হয়েছিল, কিভাবে সাহিত্যের নতুন বিষয় উত্থাপিত হয়েছিল এবং তিনি জীবনকে নতুনভাবে কিভাবে আবিষ্কার করতে চেষ্টা করেছিলেন, তার মরমী চিন্তা কিভাবে তার লেখাকে আরও বেশি ঈশ্বর চিন্তা, স্রষ্টার অস্তিত্বের প্রতি আরও বেশি নিবেদিত করেছিল, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের এই আলোচনা পর্বে উপস্থিত আছেন দেশের দুজন বিশিষ্ট লেখক এবং গবেষক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক বাংলা বিভাগ তারিক মঞ্জুর। আমাদের সঙ্গে আরও আছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মুন্সি আবু সাইফ। আমরা প্রথমেই তারিক মঞ্জুরের কাছে যাই। তারিক মঞ্জুর, যে আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পূর্ববঙ্গে আসতেন তখন কিন্তু একটা বিশাল জলপথ দিয়ে তাকে আসতে হতো এবং সে অভিজ্ঞতাও খুবই তার কাছে নতুন একটা জগতের সন্ধান দিল। কলকাতার সেই ইটকাট লোহার ভেতর থেকে তিনি বেরিয়ে অসীম এক দিগন্ত আবিষ্কার করলেন। জলপথে তিনি এলেন কুষ্টিয়াতে, এসে তিনি দেখলেন যে একটা আরব উপন্যাসের সেই রাজবাড়ির মতো একটা নিস্তব্ধ জায়গা, বিশাল গাছ, লতা পাতা ঘেরা, মানে একটা অসাধারণ চিকচিক করছে সব কিছু তার লেখার মধ্যে আছে, তাই না? তো এই জায়গায় আসার পরে তার সাহিত্যের, কলকাতায় তিনি যে বিষয়গুলো নির্বাচন করতেন, যে চারিত্র লক্ষণ ছিল তার সাহিত্যের, সেখান থেকে তিনি কি রূপবদল ঘটাতে পারলেন? ঠাকুর বাড়ির প্রয়োজনেই, বাস্তব প্রয়োজনেই তাকে পূর্ব বাংলায় আসতে হয়েছিল, যেহেতু এই অংশে তাদের জমিদারি ছিল। এবং অবাক করার ব্যাপার হলো, ঠাকুর বাড়ির তিনি সর্বকনিষ্ঠ সন্তান এবং আর কোনো আসলে বিকল্প ছিল না। যেমন বড় ভাই যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর একটু আধ্যাত্মিক ধরনের, বা মেজ ভাই তিনি তখনকার যে ICS পাশ করে তিনি তখন তার সার্ভিসে বা কাজে যোগদান করছেন, এবং বিভিন্ন আবার সেজদা তিনি ঠাকুর বাড়ি দেখাশোনার কাজ করছেন। নানা কারণে শেষ পর্যন্ত এক অর্থে বেকার, মানে কর্মহীন এই রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাড়েই পড়ল যে বড় দায়িত্ব বা গুরু দায়িত্ব। না, আমার যেটা মনে হয় যে তার পিতা সব সন্তানকে পর্যবেক্ষণ করেছিলেন এবং দেখেছিলেন এর মধ্যে জমিদারি চালানোর মতো স্থিতধী এবং কিছুটা মানবিক, আবার কিছুটা হিসেবী, সব দিক থেকে এই দুয়েরই আসলে সম্মিলন ঘটেছিল। আমরা বলতে পারি যে তার যে ঠাকুর দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার যে বৈষয়িক ব্যাপারটা ছিল সেটা রবীন্দ্রনাথের উপরে খানিকটা ভর করেছিল, আবার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে আধ্যাত্মিকতা এটাও কিন্তু একই সঙ্গে ভর করেছিল। রবি রশ্মি যে তার যে জীবনী গ্রন্থগুলো সিরিজ আকারে বেরোচ্ছে, সেখানে আপনি দেখবেন যে প্রতিদিনের হিসাব পর্যন্ত লিখে রাখতেন রবীন্দ্রনাথ, নিজেই লিখে রাখতেন, এবং সেগুলো মানে একদম ধারাবাহিকভাবে এক পয়সার এদিক ওদিক হয় না। এবং এই দুয়েরই সমন্বয় ছিল, যেটা হলো বিষয় চিন্তা আর একটা হলো যে কাব্য চিন্তা, সাহিত্য চিন্তা। দুয়ের সম্মিলন যদি না ঘটতো তাহলে কিন্তু আমরা আজকের রবীন্দ্রনাথকে পেতাম না। এবং 1890 থেকে পুরো প্রায় এক দশক তিনি পূর্ব বাংলায় থেকেছেন এবং জমিদারি দেখাশোনা করার কাজে তিনি কতবার এসেছিলেন, যাতায়াত করেছিলেন বলে আমরা কমপক্ষে কতবার বলতে পারি? এটা যাতায়াত বলে সেটা আলাদা ভিন্ন প্রসঙ্গ হবে। আমরা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর একটানাই প্রায় ছিলেন এখানে, অনেকদিন ছিলেন, কিন্তু মাঝে মাঝে যেতেন এবং মাঝে মাঝে তাকে কলকাতায় আসতে হয়েছে, যেতে হয়েছে। 1890 থেকে পুরো এক দশক তিনি নওগাঁর প্রতিশর, তারপরে কুষ্টিয়ার যে শিলাইদহ বা শাহজাদপুর, এখানে তাকে থাকতে হয়েছে। এবং পল্লী উন্নয়নের জন্য তিনি কিন্তু কাজ করেছেন নিবিড়ভাবে। আমরা যদি দেখি যে এই প্রতিশরেই প্রথম তিনি কিন্তু কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন, এবং আমরা দেখব যে শিক্ষা চিন্তা, সড়ক উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, গ্রামের মানুষের যে নানা রকম সুযোগ বাড়ানো, এইগুলোর চিন্তা তিনি করেছেন। বা শাহজাদপুরে যখন তিনি ছিলেন তখন সেখানে হাইব্রিড জাতের বা উন্নত জাতের গোপালন তিনি কর্মসূচিও নিয়েছিলেন। তো এইগুলো তো এক ধরনের চিন্তা। যদি আপনি যে প্রসঙ্গ আজকে উত্থাপন করলেন, যে তাহলে তার যে নতুন যে চিন্তার যে দুয়ার তিনি খুলে দিলেন, সেটি তিনি কিভাবে, এখানকার জল হাওয়া তাকে কিন্তু প্রভাবিত করেছিল, যে কারণে কলকাতায় যে ধরনের তিনি সাহিত্য চর্চা করতেন তার থেকে সম্পূর্ণ
নতুন রবীন্দ্রনাথকে আমরা পাবো এবং তার গল্পগুলোর মধ্যেও আমরা পাবো যে মানুষকে তিনি দেখছেন এবং মানুষকে তিনি দেখছেন, দূর থেকে দেখছেন, যে তার যে বোট ছিল সেই বোটে করে যখন ঘুরছেন তখন দেখছেন, কাছ থেকেও দেখছেন। এই যে বহুমাত্রিকভাবে মানুষকে দেখতে পারা, যে কারণে দেখব তার ছোট গল্পগুলো এই পর্বে রচিত হচ্ছে, যেগুলো সব আমাদের গ্রামীণ জনপদের ছবি। পোস্টমাস্টারের মতো একটা কালজয়ী গল্প, সেটাও এই পর্বে লেখা এবং এই সময়ে লেখা। এবং শুধু গল্পের কথা বললে তো একটা অংশ হয়, যে গল্পের ভিত্তি কিন্তু এখান থেকে তৈরি হয়েছে। যদিও আগেও তিনি গল্প লিখেছেন, সেগুলো খুব বিচ্ছিন্ন, কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষকে নিয়ে তার এত অসাধারণ সব গল্প যেটা কল্পনা করা যায়, এটা হয়তো তিনি এই ভূখণ্ডে তিনি যদি না থাকতেন তাহলে সেটা হয়তো আমরা কখনোই সম্ভব ছিল না। এবং যদি দেখি যে এই পর্বেই কিন্তু তার সোনার তরী, চিত্রা, এই অসাধারণ সব কবিতা রচিত হচ্ছে, অসাধারণ কবিতা। এবং এই কবিতাগুলোর পিছনে একটা বড় প্রভাব আছে এখানকার যে নদী, এখানকার যে মাটি, এর একটা প্রভাব আমরা দেখতে পাবো। এবং সেই কাব্য দর্শনের মধ্যেও আমরা দেখব যে এক ধরনের আধ্যাত্মিকতা আছে। এবং তিনি বলছেন যে তার কাব্যের যে প্রেরণা, সেটা লুকিয়ে আছে কোনো কাব্যলক্ষ্মী হিসেবে বা জীবন দেবতা হিসেবে, যে কারণে তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাবো। এবং পরবর্তী সময়ে আরেকটা বড় গুরুত্বপূর্ণ প্রভাব দেখতে পাবো, যে তার কাব্যের মধ্যে যেটা আধ্যাত্মিকতা বা ঈশ্বর চিন্তা যুক্ত হলো, সেটা তো যে বাউল মতবাদ বা বিভিন্ন ধারণা থেকে, এখান থেকে তিনি সেটা ব্যুৎপত্তি লাভ করেছেন। এবং পরবর্তী সময়ে তার যে পিতার মৃত্যু, যে দেবেন্দ্রনাথ ঠাকুর মারা গেলেন 1905 সালে, এবং আরও কয়েকটি মৃত্যু এই সময়ে, যেগুলো তার জীবনের চিন্তার মধ্যে বড় ধরনের রূপান্তর ঘটিয়েছিল। এবং তিনি যে গীতাঞ্জলির মতো কাব্য রচনা করলেন, বা যে গানগুলো তার হাত দিয়ে লেখা হলো, এর পিছনেও কিন্তু বড় কারণ কয়েকটি মৃত্যু একই সময়ে, এবং একই সঙ্গে এর আগে ভিত্তি হিসেবে কাজ করেছে এই অঞ্চলের বাউল দর্শন। আমাদের তারিক মঞ্জুর বলছেন যে ওই অঞ্চলের যে বাউল সাধকদের সঙ্গে তার যখন ইন্টারাকশন হলো, মিথস্ক্রিয়া হলো, তখন তিনি কিন্তু ধীরে ধীরে একটা আধ্যাত্ম চিন্তার ভিতরে ঢুকলেন এবং মরমী চিন্তা তার সাহিত্যে ব্যাপক প্রভাব তৈরি করলো। সেটা কি কাঙাল হরিনাথ, লালন, কিংবা এরকম আরও অনেক বাউলরা তখন আসতেন, তাকে গান শোনাতেন। রবীন্দ্রনাথ তো অনেকটা আসলে ওখানে জমিদারি করতেন ঠিকই, কিন্তু কিছুটা নিঃসঙ্গ তো ছিলেন, এটা তো সত্য। তো সেই জীবন তার ভরিয়ে তুলেছিল এই বাউলদের গান, এবং সাধারণ মানুষের সঙ্গে তার কথোপকথন হতো। রবীন্দ্রনাথ যে শুধু বসে থাকতেন তা তো না, তিনি মানুষকে দেখতেন। তো এই মরমী সাধনার জায়গায় কি বাউলরা তাকে খুব বেশি প্রভাবিত করেছিল? রবীন্দ্রনাথের কাব্যিক সাধনা, সাহিত্য সাধনার উন্মেষ পর্ব যদি কলকাতা জোড়াসাঁকো থেকে হয়, বিকাশ পর্ব কিন্তু এই পূর্ব বাংলা। 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জোড়াসাঁকো থেকে জমিদারি দেখার সূত্রে এখানে আসলেন, এবং এক দশক অর্থাৎ 10 বছর তিনি এখানে বসবাস করেছিলেন। ফলশ্রুতিতে তার সাহিত্য সাধনায় যে তিনি যে একটা সীমাবদ্ধতার ভিতরে ছিলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, যখন তার কড়ি ও কমল কাব্যগ্রন্থের সে বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ প্রকাশিত হচ্ছে, তখন তিনি স্পষ্ট বললেন, চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কবি কাব্যিক জীবনের, ব্যক্তি জীবনের এই খণ্ডকালীন সীমাবদ্ধতাকে অতিক্রম করে বৃহত্তর পরিধিতে আসবার জন্য যে একটা উন্মুক্ত মানসিক আবেদন মনে মনে উপলব্ধি করছিলেন, তার শতভাগ প্রকাশ ঘটল এই পূর্ব বাংলা তথা কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, শাহজাদপুর অঞ্চলে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত ছোট গল্প গ্রন্থ, যেটা গল্পগুচ্ছ নামে পরিচিত, যেটা নামকরণ, সেই গল্পগুচ্ছ যখন অখণ্ড প্রকাশিত হচ্ছে, সেখানে দেখবেন যে এর শেষে একটা কথা আছে। তিনি একটা ইংরেজি সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি সেই সাক্ষাৎকারের শুরুতেই বলেছিলেন একটি প্রশ্নের উত্তরে, বিং এ ল্যান্ডলর্ড আই হ্যাড টু গো টু ইস্ট বেঙ্গল অ্যান্ড মিক্সড উইথ কমন পিপল সারাউন্ডিং পদ্মা। একজন জমিদার হিসাবে আমাকে পূর্ব বাংলায় যাতায়াত করা লেগেছে, এবং সেখানে পদ্মা তীরবর্তী মানুষের সাথে আমাকে নিবিড়ভাবে, একেবারে কমন পিপল যেটাকে বোঝাই, ব্রাত্যজন, অন্তজন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এইগুলো যেন কাব্য সাধনায় রবীন্দ্রনাথকে নতুন নতুনভাবে অনুপ্রাণিত করলো। যদি আমরা বলি যে রবীন্দ্রনাথের যে বাউল দর্শন, সেই দর্শনের প্রভাবটা কিন্তু এই পূর্ব বাংলায়, যেটাকে আমরা মরমীবাদ বলতে পারি, যেটাকে আমরা মিস্টিসিজম বলতে পারি, যেটাকে আমরা ইসলামী সুফিজমের সাথে কিছুটা রিলেটেড মনে করতে পারি, অথবা আমরা গ্রিক দর্শনের নো দাইসেলফ ফিলোসফির কথা যদি বলতে পারি, এর পূর্ণাঙ্গ দিকটাই রবীন্দ্রনাথ এখান থেকে আয়ত্ত করেছিলেন। হারামণি গ্রন্থের
যেটা যেখানে সম্পাদিত গ্রন্থটায় এক জায়গায় বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ পাওয়া যে গ্রন্থটি গীতাঞ্জলি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থে যে মরমীবাদটা, এই মরমীবাদটা, এই যে লালন দর্শনটা, এটা তিনি এখান থেকে অর্জন করেছিলেন। আমরা জানি যে রবীন্দ্রনাথের বিখ্যাত কিছু গান রয়েছে, স্বদেশ পর্যায়ের যে 50-এর কাছাকাছি যে গান রয়েছে, সেই গানগুলোর কিন্তু সবই সুর এই মরমীবাদ অর্থাৎ লোকসুরকে অবলম্বন করে তিনি রচনা করেছেন। আবার যখন আমরা দেখছি যে তার সময়ে যিনি একজন পোস্টম্যান ছিলেন, যাকে বলা হতো হরকরা, আমরা প্রাচীন যুগে আমাদের যারা চিঠি বয়ে নিয়ে যায় তাদেরকে আমরা হরকরা বলে সম্বোধন করি, গগন হরকারা। আসলে গগন হরকারা উনি যেহেতু পোস্টম্যান ছিলেন, সেখানে গগন হরকারা বলা হতো। ওনার আসল নাম হচ্ছে গগন দাম, ওনার দামই হচ্ছে পদবী, কিন্তু গগন হরকারা নামে উনি পরিচিত ছিলেন। তো গগন হরকারা যখন আসতেন তখন সেই আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, এই বিখ্যাত লোকগানের সুরটা রবীন্দ্রনাথের মাথায় কাজ করেছিল। এবং রবীন্দ্রনাথ একসময় রচনা করলেন যেটা আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পদ্মা তীরবর্তীতে তখন তিনি ঘুরে বেড়াতেন, বোটে ঘুরে বেড়াতেন, এক খ্যাপা বাউল মাথায় পাগড়ি বেঁধে গেরুয়া পোশাক পরে গান গেতে গেতে যাচ্ছে, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। রবীন্দ্রনাথ এই সুর দ্বারা অনুপ্রাণিত হলেন এবং রবীন্দ্রনাথ রচনা করলেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। আবার গগন হরকরা যিনি ছিলেন, পরে তো রবীন্দ্রনাথের বিরুদ্ধে অনেকটাই গিয়েছিলেন তিনি, কিন্তু খুব চমৎকার সংযোজনা করেছেন। কাঙাল হরিনাথ যিনি গ্রামবার্তা নামক একটা বিখ্যাত পত্রিকা কুষ্টিয়ার থেকে সম্পাদনা করতেন, তিনি আবার একজন বড় মাপের গীতিকার ছিলেন। হরিনাম দিয়ে জগৎ না মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই। রবীন্দ্রনাথ এই সুরটা নিয়ে রচনা করেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কাঙাল হরিনাথ কি এটার বিরুদ্ধে কোনো কথা বলেছিলেন? যে কাঙাল হরিনাথ বলেছিলেন যে আমার সুরটাকে এইভাবে নিয়ে নিলেন। তো এটা আসলে একটা অমীমাংসিত প্রশ্ন তিনি রেখে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ অবশ্যই ব্যাপারে কোনো সদুত্তরও দেননি, দেওয়ার চেষ্টাও করেননি। রবীন্দ্রনাথ নিয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের নজরুল ইসলামও অনেক নিয়েছেন, এই যে অনেক পল্লী সুর, অনেক মেঠো সুরের প্রভাব তাদের গানের উপরে পড়েছে। আবার এই রবীন্দ্রনাথের এই মানে যদি তোর ডাক শুনে কেউ না আসে, এখান থেকেই সলিল চৌধুরী আবার নিয়ে রচনা করলেন বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। হ্যাঁ, ওস্তাদ বেলায়েত হোসেন সানাইও এই ধরনের সুর তুললেন, তার শরতে এই ধরনের সুর তুললেন। সেজন্য যে একটা পরম্পরা থাকে, একটা পারম্পর্য আছে, ঠিক বলেছেন। এই যে ঘটনার যে গভীর পারম্পর্য যা রবীন্দ্রনাথকে আলোড়িত করেছিল, কাজী নজরুল ইসলামকে আলোড়িত করেছিল, এবং পূর্ববঙ্গের মাটি ও মানুষ রবীন্দ্রনাথের সঙ্গীতে, রবীন্দ্রনাথের কবিতায়। দেখেন রবীন্দ্রনাথের যদি আপনি সৌন্দর্য দর্শন যেটা দেখেন, স্যার যেটা বলছিলেন যে রবীন্দ্রনাথের প্রকৃতির যে চেতনাটা, অবাধ প্রকৃতির মধ্যে তার যে বিচরণ, সেই বিচরণের একটা ক্ষেত্র পেয়ে গেলেন তিনি এই বিশাল পদ্মার তীরবর্তী পদ্মার বোটে। তো তার এই প্রকৃতি চেতনার মাঝে তার যে সৌন্দর্য চেতনা, যে বিউটি বা অ্যাবসলিউট যে বিউটিটা, যেটা যে উর্বশী কবিতাটাও কিন্তু তিনি এই বোটে বসে বসে লিখেছিলেন। নহমাতা নহকন্যা নহবধূ সুন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী, গোষ্ঠে যবে নামে সন্ধ্যা, শ্রান্ত যে হে স্বর্ণাঞ্চল টানি, তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জালো সন্ধ্যা দীপখানি, দ্বিধায় জড়িত পদে কম্প্র বক্ষে নম্র নেত্রপাতে, স্মিতহাস্যে নাহি চলো সলজ্জিত বাসর শয্যাতে। তোমাকে কোনো কামনা বাসনা দ্বারা সীমাবদ্ধ করা যাবে না, তুমি সৌন্দর্যের অপার মূর্তি। এখানেই রবীন্দ্রনাথের সাথে এই পূর্ববঙ্গের যে দর্শন, আবার এই প্লেটোনিক দর্শনের যেন মিল। প্লেটো যেমন বলেছে যে কামনার দৃষ্টিতে দেখলে যেমন ভালোবাসা কলঙ্কিত হয়, দৈহিক দৃষ্টিতে দেখলে যেমন ভালোবাসা অপমানিত হয়, স্পিরিচুয়াল লাভকে যেমন প্লেটো প্রমোট করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেন তার এই সৌন্দর্য চেতনাকে, এই উর্বশীকে নবচেতনায় আমাদের মাঝে উদ্ভাসিত করলেন। কারণ কিটসের ভাষায় বলতে হয় মানে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ইজ জয় ফর এভার। অথবা আমরা যদি বলি সত্যম শিবম সত্যরম, এই দর্শনগুলো, এই উপনিষদীয় দর্শন, এই মরমীবাদ, এই বাউলবাদ যেন রবীন্দ্রনাথের কাছে একটা নতুন আঙ্গিকে ধরা দিল। অনেক ধন্যবাদ মুন্সি আবু সাহেব, আপনি চমৎকার করে বললেন। আমি একটু আমাদের তারিক মঞ্জুরের কাছে যাই। ও যে বলছিল যে রবীন্দ্রনাথের যে দর্শনের যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের পূর্ববঙ্গে আসার পরে রবীন্দ্রনাথ কলকাতায় কি তার মধ্যে এই চেতনাবোধ ছিল কি না, কিংবা ওটার তিনি আরও তার জাগরণটা আরও বেশি করে হলো পূর্ববঙ্গে সেরকম কিনা?
রবীন্দ্রনাথের যে জীবনের যদি প্রথম পর্ব আমরা চিন্তা করি, প্রভাব তো আছেই, নানা রকম প্রভাব থাকে। ব্যক্তি তো আসলে শুধু ব্যক্তি নয়, তার মধ্যে তার জিনগত ব্যাপার কাজ করে বা বংশগত ব্যাপার কাজ করে। আচ্ছা, আমি একটু আপনাকে ধরিয়ে দিই যে তিনি প্রথম জীবনে বললেন মরণ রে তুহু মম শ্যাম সমান, আবার তিনি আবার বলছেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এটা উপনিষদীয় দর্শনে তিনি আবর্তিত হলেন এবং তিনি বলছেন যে জীবনের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই যে আনন্দ করো, উপনিষদ বলছে যে আনন্দ করো, জীবন তুমি একবারই পাবে, বারবার এই জীবন পাবে না, সুতরাং আনন্দ করো। সেটা কি রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন? সেটাকে আগে থেকে করেছিলেন নাকি তিনি পূর্ববঙ্গে এসে উপনিষদকে আরও বেশিভাবে বুঝতে চেষ্টা করলেন? এটা তো ভিত্তি তো আগে থেকেই ছিল, যেটি আপনি বলছেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান, যেটা তার যে ছদ্মনামে লেখা এবং এটা একেবারে কিশোর বয়সে লেখা। এই লেখার খুব যে বড় অংশ যে খুব আকর্ষণীয় বা মানসম্পন্ন হয়েছে সেটা আমরা বলি না, কিন্তু এর মধ্যে তার চিন্তার গভীরতার ব্যাপারটা কিন্তু ধরা পড়ে। সেটাকে আমরা দেখতে চাই। মধ্যযুগের যেগুলোকে আমরা বলি বৈষ্ণব কবিতার যে ধারা, তার মধ্যে যে প্রীতি যেভাবে কাজ করে বা প্রেম, প্রণয় এবং উদযাপন, আনন্দকে উপভোগ করার যে ব্যাপারগুলো আছে, যেগুলো ধর্মীয় দর্শন দিয়ে বা আমাদের আধ্যাত্মিকতা দিয়ে ব্যাখ্যা করা যায়, সেটা তার মধ্যে তো কাজ করেছে। কিন্তু আমরা দেখব যে বাংলাদেশ পর্বে তার কিন্তু স্ফুরণ ঘটেছে, যেটা হলো এখানকার যে বাউল সঙ্গীত, তার সুর কিন্তু তাকে অভিভূত করেছে। তিনি যখন ইংল্যান্ডে ছিলেন বা ইউরোপে ছিলেন, তখনও কিন্তু তার কিশোর বয়সে সেই সুরগুলো তাকে প্রভাবিত করেছে, যে কারণে শুধু বাউল সুর নয়, আমরা দেখব যে আইরিশ সুর বা অন্য বিদেশি গানের সুরও তার লেখার মধ্যে রূপান্তর হয়ে এসছে। এটা ওয়েস্টার্ন মিউজিকও তার মধ্যে আছে, তার মধ্যে কাজ করেছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো আসলে বিশ্বকবি, যে অভিধা, তার তো চিন্তার মধ্যে তার প্রতিফলন আমরা পাবই। তবে বাউল দর্শনের সাথে একটু ফারাক আমরা দেখতে পাই। বাউল দর্শনে যেখানে দেহটাই হলো মুখ্য এবং দেহের মধ্য থেকেই আসলে সব সত্যকে খুঁজতে হবে, দেহের মুক্তির মধ্য দিয়েই আসলে মনেরও মুক্তি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেটি বেশি গুরুত্ব দিয়েছিলেন সেটি হলো যে মানুষের মনকে জাগ্রত করা। তার কাছে কিন্তু দেহটা ছিল গৌণ, অর্থাৎ মন থেকে দেহের দিকে যেতে পারে, দেহ থেকে মনের দিকে তার গতিটা হবে না। আরেকটা ব্যাপার, রবীন্দ্রনাথের কাছে এই যে পূর্ববঙ্গের প্রভাব এত বেশি ছিল, তার পরবর্তী দশকের লেখালেখির মধ্যে সেটা আমরা পাবো। এবং যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো তার পরের দশকে, তখন আমরা দেখব যে এই দর্শনগুলো তার মধ্যে কাজ করছে, বা যে পুস্তকের জন্য বা যে কাব্যের জন্য লেখালেখির মধ্যে সেগুলো আছে। হ্যাঁ, সেগুলো তো আছে। উপনিষদের তিনি তার মতো ব্যাখ্যা দিয়েছেন, তার শান্তিনিকেতন পর্বে প্রচুর প্রবন্ধও লিখেছেন পরবর্তী সময়ে। কিন্তু আমরা যদি দেখি যে গীতাঞ্জলি পর্বে 1910 সালে তো বাংলাটা প্রকাশিত হলো, এবং এটা নিয়ে তিনি যখন ইংল্যান্ডে যাচ্ছিলেন জাহাজে করে, নিজের উদ্যোগেই তো একটা অনুবাদের একটা ডায়েরি পূরণ করে ফেললেন। আগে আরেকটা তার অনুবাদ করা খাতা ছিল। এই দুইটা খাতা যখন ইয়েটসের হাতে পৌঁছালো, তিনি তো সরাসরি দেননি, তিনি তার লেখা নিয়ে খুব দ্বিধান্বিত ছিলেন। কিন্তু এটাও তিনি চাইতেন যে আমার লেখা আমি দেখতে চাই বা প্রকাশ করতে চাই। ডব্লিউ.বি. ইয়েটস তখন ওই সময়ে ইংল্যান্ডের সবচেয়ে বড় কবি, এবং তার ইংরেজি ভাষার সবচেয়ে বড় বড় কবিরাও তার সান্নিধ্যে আসছে, তরুণ কবিরাও তার সান্নিধ্যে আসছে। এবং রবীন্দ্রনাথের সেই খাতা, অনুবাদের যে খাতা, সেটা দেখে অভিভূত হয়ে গেলেন ইয়েটস। মানে এই অভিভূত হয়ে যাওয়ার জায়গাটা ছিল চিন্তা, ভারতীয় যে দর্শন বা ভাববাদ। ইউরোপ তখন কিন্তু বস্তুবাদ। এখানে একটা প্রশ্ন আমার কাছে, যে ইয়েটসরা তো তখন আধুনিকতার সংজ্ঞা দিচ্ছেন এবং তারা বলছেন যে যেখানে রোমান্টিসিজমের শেষ সেখানে আধুনিকতা শুরু, যেখানে আবেগের শেষ সেখানে আধুনিকতা শুরু। কিন্তু রবীন্দ্রনাথ তো পুরোপুরি একজন রোমান্টিক। এবং ওই সময় আপনি যথার্থই বলেছেন, ওই সময়ে ইংল্যান্ডে যেটা দেখা যাচ্ছে 1920 সালে যে ইশতেহার তারা দিল, হ্যাঁ, মানে এটা আরো বেশি প্রকাশ হবে যে 20 সালের পরে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে আধুনিকতা মানে হলো মানুষের যে একাকিত্ব, যন্ত্রণা, সংকট, এগুলো কবিতায় কিন্তু বড় প্রাধান্য পেয়েছে পরবর্তী সময়ে, যার প্রতিফলন আমরা পাবো। কিন্তু রবীন্দ্রনাথের লেখার মধ্যে যে বিশ্বাস, মানুষের জন্য যে আকুতি, মানুষের প্রাণকে ধারণ করার যে চিন্তা, এবং সর্বোপরি যে বস্তু জগতের লালসাকে কাটিয়ে মানুষের চিন্তার জায়গা যে একমুখী এবং ঊর্ধ্বমুখী এবং অসীমের পানে তার যে গতি, এটা কিন্তু ইয়েটসকে অভিভূত করেছিল। এবং সেই ভূমিকার মধ্যেও আমরা দেখব যে ইয়েটস তার প্রশংসা করছেন। এবং পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের অন্যান্য লেখার মধ্যেও এর কিন্তু আর ব্যত্যয় আমরা পাবো না। পরবর্তী সময়েও এই একই গতিতে তিনি আসলে ঈশ্বরকে এবং তার মধ্য দিয়ে মানুষেরই খোঁজ করেছেন। মুন্সি আবু সাইফ, আমরা শুধু রবীন্দ্রনাথ যদি লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলেন তা কিন্তু না, তিনি পূর্ববঙ্গে মানুষের সঙ্গে মিশতেন।
আমরা একটা গল্প জানি যে একবার তার গরিব প্রজার জমি নিলাম হয়ে যাচ্ছিল এবং মানে খাজনা দেওয়ার অভাবে, তো সে এসে তার যে পাচক, রবীন্দ্রনাথের পাচককে খুব হাত পা জড়িয়ে ধরেছিল যে আপনি আমাকে রক্ষা করেন। তো রবীন্দ্রনাথের পাচক বলল যে তুমি এক কাজ করো, গুরুদেব তো খুব চিতল মাছ পছন্দ করে, তুমি একটা বড় চিতল মাছ যেদিন পাবে, ওখানে জেলে সম্প্রদায় ছিল সমস্ত ধীবর মধ্যে, তা তুমি সেই বড় মাছটা একদিন নিয়ে এসো, আমি রান্না করে দিব, যখন জিজ্ঞেস করবে গুরুদেব তখন আমি তোমার কথা বলবো, এমনি সাহস পাচ্ছেন। তো এরকম একদিন মাছ পেয়ে তারপরে নিয়ে আসলো সে মাছ, এবং সে মাছ রান্না হলো। তখন রবীন্দ্রনাথ ঠাকুর খেতে খেতে বললেন এরকম মাছ তুমি কোথায় পেলে? তো বললো স্যার এরকম এক প্রজা তার এরকম সে দিয়েছে। তো রবীন্দ্রনাথ খেলেন, বললেন ওকে ডাকো। তো সেই লোক যখন এলো তখন ওকে ওই মাছের দামটাও দিলেন এবং তার সেই খাজনা মাফ করে দিলেন। তো এরকম মানবিক রবীন্দ্রনাথ, আমরা এই যে প্রজাদের প্রতি তার যে ভালোবাসা সেটাও কিন্তু আমরা লক্ষ্য করি। নিম্নবর্ণের মানুষের সাথে তাদের যে আত্মিক রবীন্দ্রনাথের সূত্রটা, যদি আমরা সেজতি কাব্যগ্রন্থের পরিচয় কবিতাটার কথা দেখি, সেখানে রবীন্দ্রনাথ কিন্তু নিজের পরিচয়, তার প্রথম পর্বে কাব্যগ্রন্থে নিজের পরিচয়কে স্থির করতে পারছেন না। তার জবানিতে বলছেন যে একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। এখানে রবীন্দ্রনাথ দান্ডিক, আপনার কথা সূত্র ধরে বলছি, আসলে আকাশচারী রবীন্দ্রনাথ, জীবন দেবতার পিছনে ছুটে বেড়ানো রবীন্দ্রনাথ, উপনিষদীয় রবীন্দ্রনাথ, মিস্টিসিজমের রবীন্দ্রনাথ, বাউল দর্শনের রবীন্দ্রনাথ, সুফি দর্শনের রবীন্দ্রনাথ, বৈষ্ণব দর্শনের রবীন্দ্রনাথ, যখন নিজেকে উপনিষদের রবীন্দ্রনাথ যখন নিজেকে একটি দান্ডিক অবস্থানে রেখে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তটায় যেন রবীন্দ্রনাথ এখানে সে স্থিতিশীল হয়ে বলছে যে নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধা হয়েছে দূর হতে চেয়ে, সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সে তারাতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথ হয়তো যখন অসাধারণ, যখন এখান থেকে হয়তো চলে গিয়েছিলেন, তার এই প্রথম এবং শেষ পরিচয়টাই হয়তো রেখে গিয়েছিলেন যে আসলে আমি তোমাদেরই লোক। দেখেন রবীন্দ্রনাথের যে তার বৈষ্ণব কবিতায় যেটা বলছে বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়, কিন্তু বৈষ্ণবদের যে প্রেম দর্শনটা সেটা তাকে আকৃষ্ট করছে। কোথা হতে পেলে তুমি সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা হতে পেলে তুমি এই প্রেম ছবি। কিন্তু ঘর ছেড়ে দিয়ে সংসার জীবনে বৈরাগ্য নিয়ে সেটা না, পছন্দ করছে না। তখন তিনি স্পষ্ট বলছেন যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পে তিনি শেষ সময় বলছেন যে পালে বাতাস লাগিয়াছে, ভাবিলাম একবার অভাগিনীকে লইয়া যায়, কিন্তু তখন পালে বাতাস লাগিয়াছে, মানে তরতর করে নৌকা চলছে, তিনি বললেন যে পৃথিবীতে কে কাহার। এখানে আমার কেন রবীন্দ্রনাথ এরকম বললেন, কেন তিনি রতনকে পোস্টমাস্টারকে আনতে দিলেন না? একজন সাহিত্যিক তার গল্পটাকে তৈরি করার জন্য নানা রকম তিনি উপাদান ব্যবহার করেন, অর্থাৎ পাঠককে হাসানো, কাঁদানো, গ্রহণ করানো, কিন্তু এর মধ্য দিয়েও তার কিন্তু চিন্তাগুলোর প্রতিফলন আমরা দেখতে পাই। যে রতনকে তিনি সাথে নিতে পারলেন না, মানে ওই গল্পের যে প্রধান চরিত্র পোস্টমাস্টার, এখানে কি মানে কলকাতার একজন মধ্যবিত্ত যে ক্যারেক্টার দেখাচ্ছে তার স্বার্থপরতা কিছুটা কি সেখানে প্রতিফলিত হয়? এখানে সেটাই বাস্তব ছিল। আসলে স্বার্থপরতার চেয়েও বড় ব্যাপার হলো সেটাই বাস্তব, সেখানে কোনো আবেগের আসলে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগই আসলে ছিল না। এমনকি ধরা যাক পোস্টমাস্টার যদি রতনকে নিয়েও আসতো তাহলে এই গল্পের আবেদন কিন্তু নষ্ট হয়ে যেত। গল্পকারকে কিন্তু ওগুলোও খেয়াল করতে হয়। ফলে ওর মধ্যে দিয়ে তার যে মানে চিন্তা, যে দার্শনিক চিন্তারও প্রতিফলন আমরা দেখতে পাই। কলকাতার জীবনে রতন কি হতো সেটাও তো আমরা জানি না, সেটাও আমরা জানি না, এবং সেখানে তাকে আসলে কিভাবে গ্রহণ করা হতো সেটা হয়তো রতনের জন্য আরো বেদনাদায়ক হতে পারত। এবং একজন লেখকের একটা গল্প না, অনেক গল্প দিয়ে এটা ব্যাখ্যা করা যাবে। যেমন গোরা উপন্যাসের মধ্যে যদি আমরা সংলাপগুলো দেখি, যেখানে জাতীয়তাবাদ চিন্তা, ধর্মচিন্তা, এইগুলোর মধ্য দিয়ে কিন্তু রবীন্দ্রনাথকে প্রকাশ করা হয়েছে, মানে বোঝা যায় যে প্রবল জাতীয়তাবাদের তিনি কিন্তু বিরোধী ছিলেন। 1916, 17, 18 এই সময় পর্বে তিনি উগ্র জাতীয়তাবাদ ক্ষতি করছিল, যেরকম নাৎসিদের সেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখলাম যে কি ভয়ঙ্কর, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, উগ্র জাতীয়তাবাদ সারা মানুষকে হত্যা করছে। এবং তিনি 1916, 17 সালের দিকে তিনি প্রথমে জাপানে গেলেন এবং পরে আমেরিকায় গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এইসব বক্তব্য কিন্তু মানে গৃহীত হয়নি, তারা সুন্দর করে গ্রহণ করতে পারেনি, এবং তার প্রতিফল তো আমরা দেখতে পেয়েছি। একটা যুদ্ধ শুরু হয়েছে, শেষ হতেও সময় লেগেছে, আরেকটা যুদ্ধেরও আমরা তার আগেও দেখেছি তার চেষ্টা কোনো ফল দেয়নি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই তার চিন্তার মধ্য দিয়ে বা কাজের মধ্য দিয়ে
তার এই মানবতাবাদকে, মানে মানবতাবাদ এবং মানবতাবোধকে, সর্বমানবতাবাদ, সর্বমানবতাবাদকে তিনি আসলে ছড়িয়ে দিতে চেয়েছেন এবং মানুষের মধ্যে তাকে সেই চিন্তাকে সঞ্চারিত করতে। পৃথিবীর অন্যান্য সাহিত্যের সঙ্গে তুলনা করি, সেখানে রবীন্দ্রনাথের স্থান আমরা কিভাবে দিই? রবীন্দ্রনাথের কাব্যজীবনের নিঃসন্দেহে টার্নিং পয়েন্ট পূর্ব বাংলা। দেখেন, মাটি ও মানুষের কাছাকাছি রবীন্দ্রনাথ আসছে তার সোনাতরী কাব্যগ্রন্থের প্রথম কবিতায়, কিন্তু সেখানে যে কেন্দ্রবিন্দুতে যে ক্যারেক্টারটা, সেটা একজন কৃষক, এবং কৃষকের যে ফসল, যে ধান, সে ধানই হচ্ছে আমাদের উপাদেয় খাবার। সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ। তারপরে পার্শ্ববর্তী যে নদীর ওপারে যে এটা দেখছেন, গ্রামটা দেখছেন, সেটাও একটা গ্রাম্য পরিবেশ। তো সেখানে রবীন্দ্রনাথের ভিতরে যে উচ্চমার্গের দর্শনের সাথে সাথে যে বিষয়টাকে তিনি অবতারণা করেছেন, সেটা কিন্তু মাটি এবং মানুষ। এবং দেখবেন যে এখানে রচিত হয়েছে তার বিখ্যাত পুরস্কার, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাত্রা, আমাদের দেখা এত সহজ করে একদম ছবিটা এঁকে দিচ্ছে, এত চিত্রময় রূপময়তা, এর অসাধারণ ব্যাপার। এবং জীবন খুঁজে পাচ্ছেন জীবনে। দেখেন, আপনি যদি তার পুরস্কার কবিতা কাব্যগ্রন্থে, মানে পুরস্কার কবিতাটার বলেন, সোনাতরী কাব্যগ্রন্থ একটা বিখ্যাত কবিতা, সেখানে তিনি গীত কবিতার সংজ্ঞা দিচ্ছেন কিন্তু জীবন রিলেটেড ভাবে। অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরচন, গীত রসধারা করি সিঞ্চন, সংসার ধুলি জাল, সংসারকে বাদ দিয়ে না। আবার দেখেন, আমরা কালো মেয়েদেরকে, কালোদেরকে নেগলেক্ট করি, মেয়েটা কালো। আবার রবীন্দ্রনাথ এই পূর্ববঙ্গে বসে লিখছে তার বিখ্যাত কৃষ্ণকলি, একটা নতুন চিন্তা, নতুন চেতনা, যে কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তাকে বলে গায়ের লোক। যত কালোই হোক, দেখেছিলাম মেঘলা দিনে কালো মেয়ের কালো হরিণ চোখ, কালো তা সে যতই কালো হোক। এই যে কালোরও যে একটা সৌন্দর্য আছে, আধারও যে একটা রূপ আছে, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত বর্ষাযাপন কবিতায় ছোট গল্পের যে সংজ্ঞাটা দিচ্ছেন, এখানে শরৎচন্দ্র বলছেন অন্ধকারের একটা রূপ, আধারের রূপ আছে, যে শরৎচন্দ্রের বিখ্যাত। জি জি জি, তিনি বললেন যে সারা রাত আমি জ্যোৎস্না রাতে চাঁদের দিকে তাকিয়ে কিছুই দেখতে পারলাম না, অথচ অন্ধকারের একটা নিকষ অমাবস্যার রাত্রে একটা জোনাকি পোকা উড়ে যাচ্ছে, একটা উল্কা পতন হচ্ছে আকাশ থেকে। তার যে কি অপূর্ব সৌন্দর্য! এই যে অপূর্ব সৌন্দর্য নজরুল ইসলামকেও প্রভাবিত করলো এই কবিতায়, যে আমার কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন। তাহলে রবীন্দ্রনাথ যে তার ছোট গল্পের সংজ্ঞা দান করছে তার বর্ষাযাপন কবিতায়, এই পূর্ব বাংলার মানুষের কাছ থেকে তিনি রসদ নিচ্ছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজকে আমরা যে আলোচনা করলাম, পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার নতুন চিন্তালোক, সেই আলোচনার ভেতরে আমরা সর্বমানবিক রবীন্দ্রনাথকে পেয়েছি এবং তিনি আধ্যাত্ম চিন্তায় যে বিশ্ব মানবের মুক্তি চেয়েছিলেন তার ভেতর দিয়ে, কিন্তু সংসারকে ফেলে নয়, তিনি বৈরাগ্য সাধনে মুক্তি চাননি। এবং তিনি তার এক বিখ্যাত কবিতায় বলছেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও শান্তি নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করোনা পাকা। তিনি মানুষের উড্ডয়নকে, জীবনের উড্ডয়নকে থামতে নিষেধ করেছিলেন, কারণ কোথাও না কোথাও গিয়ে আমরা বিকশিত হব, কোথাও না কোথাও গিয়ে আমরা ভালোবাসার একটা জগৎ তৈরি করতে পারব। এই হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সারা পৃথিবীর শ্রেষ্ঠ যে কজন কবি তাদের তিনি একজন, এই হচ্ছে আমাদের অহংকার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।